বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে কাল ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। বিসিবি কর্তাদের পাশাপাশি যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে হবে বৈঠক। এদিকে বাংলাদেশের সব খেলা শ্রীলঙ্কায় গেলে হবে গ্রুপ রদবদল। সি গ্রুপ থেকে বাংলাদেশ যেতে পারে বিতে, যেখানে আয়ারল্যান্ডের জায়গা নিতে পারে টাইগাররা, তবে আছে বিকল্প ভাবনাও। এখনও অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ চূড়ান্ত করতে শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। যে দলে ঠিক কতজন সদস্য থাকবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে আইসিসির হেড অব সিকিউরিটি আসবেন নিশ্চিত। 2 থেকে 3 সদস্যের দল ঢাকায় আসবে বিসিবি ও সরকারের সঙ্গে কথা বলতে। জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়, কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। তবে একটা বিষয় হলফ করে বলা যায়, বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি হবে না। তবে সম্ভাব্য 2টি সমাধান হতে পারে বলে বিবেচনা করা হচ্ছে। প্রথমত, বাংলাদেশের ম্যাচ সরানো হবে শ্রীলঙ্কাতেই, কিন্তু গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3টি শ্রীলঙ্কাতে ও 1টি ভারতের চেন্নাইতে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। এমনটা হলে ভারত এবং বাংলাদেশ 2 দলেরই নৈতিক বিজয় হবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা। তবে দ্বিতীয় সমাধানের দিকে বিসিবি বেশি গুরুত্ব দেবে নিশ্চিত, আর সেটা হলো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা। আর সেটা করতে হলে সম্ভাব্য সেরা সমাধান হলো গ্রুপ রদবদল। এই মুহূর্তে টাইগাররা আছে সি গ্রুপে, যেখানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, ইতালি ও নেপাল। বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে বাংলাদেশকে নেওয়া হতে পারে গ্রুপ বিতে, যে গ্রুপের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই, যেখানে স্বাগতিক দেশটির পাশাপাশি আছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন করার পরিকল্পনা আছে আয়ারল্যান্ডের। সেক্ষেত্রে আইরিশরা আসবে সি গ্রুপে আর বাংলাদেশ তাদের জায়গা নেবে গ্রুপ বিতে। ক্রিকেট বোর্ডের প্রায় 4 মাস সময় পার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বিসিবির 3 পরিচালকের স্রেফ মুখের কথায় আগুন ধরেছে ক্রিকেট পাড়ায়। সেই আগুন কখনো কখনো আবার মিরপুর পেরিয়ে পৌঁছে গেছে মতিঝিলের ফুটবল অঞ্চলেও। তবে প্রেসিডেন্ট বুলবুল তাদের মুখে লাগাম টানতে পারেননি। ক্রিকেট বোর্ড বারবার পড়েছে ইমেজ সংকটে। ক্রিকেটেরও ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না কোনো। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। কখন বেফাস যায় বেরিয়ে, হয়তো বাঁধে গোল টানিয়ে, জায়রে ছুটে শৃঙ্খলা, এ সংসারে ততই ভালো কথা কম বলা। কবি বলেছেন, কান দুটো আর মুখ একটা, যা শুনবে বলবে তার অর্ধেক। তবে এই চরাচরে কবির কথা শোনার সময় কোথায়, আর কে কি করছে কিংবা বলছে সে ভিন্ন আলাপ। তবে আপাতত টক অব দ্য কান্ট্রি 3 বিসিবি পরিচালকের মুখ। তাদের কারণেই দেশে বিদেশে ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠান হিসেবে হচ্ছে বিব্রত। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার মাস 4 না পার হতেই লেজেন্ডারি আমিনুল ইসলাম বুলবুলের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। সবার আগে বিসিবি পরিচালক আদনান রহমান দীপন বলা নেই ক নেই, গণমাধ্যমের ক্যামেরায় দিলেন অবাক করা এক তথ্য। শেষ 6 মাসে যে দুর্নীতি বিসিবিতে হয়েছে সেটা আগের 15 বছরে নাকি হয়নি। দীপন কোনটা করলেন আসলে, এই বোর্ডের দুর্নাম না আগের বোর্ডের প্রশংসা? কিন্তু সে যাই হোক, অঙ্ক কষে যে চ্যালেঞ্জটা তিনি ছুড়ে দিলেন তাতে তো তার সহকর্মীরাই বিপদে পড়লেন বেশি। অফিস ডেকোরামের বাইরে গিয়ে গণমাধ্যমে বেফাস মন্তব্য করছেন বটে, অথচ তার ওপরে ছিল ঘরোয়া লিগের দায়িত্ব। ঢাকার ক্লাব আর বিসিবির গোলযোগে সেটা বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। ক্রিকেটারদের পেটে লাথি পড়ছে, নিজের ব্যর্থতার দায় কি নিচ্ছেন আদনান রহমান দীপন, নাকি এখনো ক্যালকুলেটর হাতে দুর্নীতির পরিসংখ্যান বের করতেই সময় কাটছে তার? নাম্বার 2-এ হালের আলোচিত নাম এম নজমুল ইসলাম, যাকে কেউ চিনত না তেমন। ফেসবুকে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালকে সরাসরি ভারতের দালাল বলে মুহূর্তেই ভাইরাল। তার মতো একজন উগ্রবাদী অসহিষ্ণু ব্যক্তি বোর্ডের পরিচালক কিভাবে হন, কিভাবে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হন, প্রশ্নটা ওঠে। তবে মজার ব্যাপার, ক্রিকেটের ভেতরে অনেক আগে থেকেই ঘাপটি মেরে বসে থেকে ঘৃণার চাষাবাদ করছেন এই নজমুল ইসলাম। পেশায় গার্মেন্টস ব্যবসায়ী, পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। 2015 সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেও ছিলেন নারী বিভাগের সদস্য সচিব হিসেবে। প্রথম দল হিসেবে বিপিএল থেকে ছিটকে পড়ল নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে 5 উইকেটে হেরেছে নোয়াখালী। এই জয় 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ 2 অবস্থানে থেকে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আরও দৃঢ় করেছে চট্টগ্রাম রয়্যালস। ফয়সাল হাবিবের রিপোর্ট।
অনিশ্চয়তা আর অচলাবস্থা কাটিয়ে শুক্রবার নতুন করে শুরু হয়েছে বিপিএল। ঢাকায় প্রথম ম্যাচ ডের দিন ছিল দর্শকের উপচে পড়া ভিড়। দর্শক সাপোর্টের সিংহভাগ ছিল নোয়াখালী এক্সপ্রেসের জন্য, যেন শেরি বাংলায় এক্সপ্রেসের হোম গ্রাউন্ড। দর্শক সাপোর্টে উজ্জীবিত হয়ে নোয়াখালীর দুই ওপেনার সৌম্য সরকার এবং হাসান ইসাখিল শুরুটাও করেছিলেন উড়ন্ত। প্রথম ওভারে 7 রানের পর দ্বিতীয় ওভারে দুই ওপেনার মিলে নেন 18 রান। মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেসের স্কোর পৌঁছে যায় 3 ওভারে বিনা উইকেটে 34 রানে। দুর্নাম কাটিয়ে ঢাকা দেবে একটা হাই স্কোরিং ম্যাচ, এই যখন ধারণা সবার মনে, ছন্দপতন হয় এক্সপ্রেসের। ম্যাচে নিজের প্রথম বলেই সৌম্যকে ফেরান রয়্যালস ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান। আগের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার পর এদিনও ভালো শুরু করেছিলেন ইসাখিল, কিন্তু বেশি বড় হয়নি ইয়াংস্টারের ইনিংস। ইসাখিলকে ম্যাচে নিজের 5 উইকেটের প্রথম শিকার বানান শরীফুল ইসলাম। প্রমোশন নিয়ে 3-এ ব্যাট করতে আসা জাকের আলী অনিক ক্যাপ্টেন হায়দার আলীকে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন 29 রানের জুটি, কিন্তু 12 রানে হায়দার আলীর বিদায়ের পরই ধস নামে নোয়াখালীর ইনিংসে। 10 ওভার শেষে 2 উইকেটে 74 রানে দাঁড়িয়ে থাকা নোয়াখালী অল আউট হয় 7 বল বাকি থাকতেই। স্কোর বোর্ডে তুলতে পারে মোটেই 126 রান। এই ধ্বংসযজ্ঞের পেছনে মূল অবদানটা রাখেন শরীফুল ইসলাম। 16তম এবং 19তম ওভারে 2টা করে উইকেট নেন শরীফুল। ম্যাচে পান 1 মেইডেন সহ 4 ওভারে 9 রানে 5 উইকেটের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। 127 রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই মন মতো হয়নি চট্টগ্রাম রয়্যালসের। ইনিংসের প্রথম ওভারেই ফেরেন মাহমুদুল হাসান জয়। রসিংটনের শূন্যস্থান পূরণ করতে এসে ব্যর্থ হয়েছেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। রানের খাতায় খুলতে পারেননি মাহফিজুল ইসলাম রবিন, এমনকি পাওয়ার প্লেতেই ফেরেন রয়্যালস ওপেনার নাইম শেখ। 44 রানে 4 উইকেট নিয়ে শেষ হয় চট্টগ্রামের পাওয়ার প্লে। অল্প রানের লক্ষ্যে দ্রুত উইকেট হারিয়েও কোনো ধরনের সমস্যা হয়নি চট্টগ্রামের লক্ষ্য তারাই। মূলত দলটার লম্বা ব্যাটিং লাইন আপ এবং ক্যাপ্টেন শেখ মেহেদীর ব্যাট হাতে ভালো ফর্ম চট্টগ্রামের কাজটা আরো সহজ করে দেয়। পাওয়ার প্লের পর হাসান নওয়াজের উইকেট হারালেও আসিফ আলীকে সাথে নিয়ে ম্যাচ শেষ করে ওঠেন মেহেদী। চট্টগ্রাম জয় পায় 18 বল হাতে রেখে। নেট রান রেটে এগিয়ে থেকে চট্টগ্রাম রয়্যালস ম্যাচ শেষে উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে। বিপিএল এর বাকি অংশে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করবেন লিটন কুমার দাস, তবে দায়িত্ব থেকে সরানো হয়নি সোহানকে। ব্যক্তিগত পারফরমেন্সে উন্নতি করতে নিজেই নেতৃত্ব থেকে সরেছেন তিনি, জানিয়েছেন দলটির প্রোটিয়া কোচ মিকি আর্থার। নতুন অধিনায়ক লিটন বলছেন 1 ম্যাচ জিতেই দলকে সুপার 4-এ নিতে চান তিনি। বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝপথে অধিনায়কত্ব পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। এবার লিগ পর্বের 2 ম্যাচ বাকি থাকতে অধিনায়কত্ব পরিবর্তনের কথা জানালো টুর্নামেন্টের একবারের চ্যাম্পিয়ন রংপুর। নুরুল হাসান সোহানের পরিবর্তে আসরের বাকি অংশে দলটির দায়িত্ব সামলাবেন লিটন দাস। তবে বিষয়টি এমন নয় যে টিম ম্যানেজমেন্ট সোহানকে সরিয়ে দায়িত্ব দিয়েছে লিটনকে। রংপুরের প্রোটিয়া কোচ মিকি আর্থার জানালেন সোহান নিজেই থাকতে চাননি নেতৃত্বে। সোহান কয়েকদিন আগে আমার কাছে এসেছিল, বলেছিল সে অধিনায়কত্ব থেকে সরে যেতে চায়। সে নিজের পারফরমেন্স নিয়ে আরও কাজ করতে চায়। নিজের চেয়েও দলকে সে এগিয়ে রেখেছে। ভালো ব্যাপার হচ্ছে জাতীয় দলের অধিনায়ক লিটন আমাদের সাথেই আছে, ফলে আনন্দের সাথে আমরা জানাচ্ছি টুর্নামেন্টের বাকি অংশে লিটন দাস আমাদের নেতৃত্বে থাকবে। রংপুরের সুপার 4-এর স্বপ্ন ঝুলে আছে 1 জয়ের অপেক্ষায়। অধিনায়কের দায়িত্ব নেয়া লিটনের জন্য সবার আগেই সেই প্লে অফ নিশ্চিত করার চ্যালেঞ্জটাই উতরে যেতে হবে। লিটন বলছেন চ্যালেঞ্জটা খুব বেশি নয়, 1 ম্যাচ জিতেই কোয়ালিফাই করতে চান তিনি। আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং, কারণ আপনি যদি দেখেন এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি তাহলে কোয়ালিফাই করবো সুপার 4-এ। সো সুপার 4-এ কোয়ালিফাই করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেন আমরা যদি ওখানে ম্যাচ বাই ম্যাচ আগাইতে পারি তাহলে তো অবশ্যই যেটা বলে টপ ফাইনালে যাওয়ার জন্য। সো অপশন এখনও হাতে আছে, এমন না যে আমি এমন একটা সময় হাতে নিয়েছি যেখান থেকে কামব্যাক করার বা কোনো অপশনই নেই। এবারের আসরে টানা 5 ম্যাচ জেতার সুযোগ ছিল রংপুর রাইডার্সের, তবে 10 পয়েন্ট নিয়ে আগেই সুপার 4 নিশ্চিত করার সুযোগ হাতছাড়া হয়েছে দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে সুপার ওভারে হেরে। সবশেষ 3 ম্যাচেও হেরেছে তারা, যার মধ্যে নোয়াখালীর ম্যাচটাও ছিল হাতের নাগালে। খুব ক্লোজ কিছু গেম হেরেছি, যেটা না হারলে হয়তো বা এই পয়েন্ট টেবিলটা এরকম হতো না। সো আমার কাছে মনে হয় আমরা যে খুব খারাপ ক্রিকেট খেলেছি তা না, বাট ক্রিকেটে অনেকটা লাক ফেভারের বিষয় থাকে। আমরা মনে হয় ওই জায়গায় একটু পিছিয়ে গেছি।